টালিগঞ্জের আজাদগড়ে জমি ও বাড়ি কেনার পেছনে হেমন্ত মুখার্জির বেশ কিছু আর্থিক চাপ তৈরি হয়েছিল। ধার করে এই সম্পত্তি কেনা হয়েছিল। ভাড়া বাড়ি ছেড়ে স্ত্রী বেলা মুখার্জিকে নিয়ে আজাদগড়ে চলে আসেন তিনি। বাড়ির সামনে ছিল বাগান, প্রায় 7 কাঠা জমি। বেলা মুখার্জি নানা রকম ফুল গাছ লাগিয়েছিলেন, কিন্তু নিজের প্রথম কেনা বাড়িতে থাকার সেই আনন্দ বেশি দিন উপভোগ করা হলো না। মাস 2-এর মধ্যেই হেমেন গুপ্তের সঙ্গে বোম্বে যেতে হয় হেমন্ত মুখার্জিকে। কলকাতায় তখন ছবির কাজ ও গানের রেকর্ডিং বেশ ভালোভাবেই চলছিল, তাই শহর ছেড়ে বোম্বে যাওয়ার সিদ্ধান্ত প্রথমে সহজ ছিল না। আজাদগড়ের সেই বাড়িটি পরে ভেঙে বহুতল হয়ে যায়, নাম হয় হেমন্ত অ্যাপার্টমেন্টস। এই অ্যাপার্টমেন্টের 4 তলার একটি ফ্ল্যাটে পরবর্তীকালে প্রখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায় বসবাস করতেন। প্রফুল্ল রায় একবার বলেছিলেন, হেমন্ত মুখার্জির সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল এবং মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত আপনজনের মতো। যে জমিতে আজ এই অ্যাপার্টমেন্টটি দাঁড়িয়ে, সেটি হেমন্ত মুখার্জিরই কেনা। সেই জায়গায় বসবাস করতে পারা তার কাছে সৌভাগ্যের বিষয়। ফিল্মিস্তানের ব্যানারে আনন্দমঠ ছবিতে সুরারূপের প্রস্তাব নিয়ে হেমেন গুপ্ত যতটা আগ্রহী ছিলেন, বেলা মুখার্জি ও অভিনেতা বিকাশ রায়ও ততটাই উৎসাহ দিয়েছিলেন। হেমন্ত মুখার্জি ও বিকাশ রায়ের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। বিকাশ রায়ের মত ছিল, বোম্বেতে হিন্দি ছবিতে সুর করার সুযোগ এলে তা হাতছাড়া করা উচিত নয়, বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ফিল্মিস্তানের মতো নামী ব্যানারে ছবি হলে সাহিত্য সম্রাটের প্রতি শ্রদ্ধা জানিয়েই সেই কাজ গ্রহণ করা উচিত। বেলা মুখার্জির যুক্তি ছিল আরও বাস্তবধর্মী। কলকাতা ছাড়ার দুঃখে এমন সুযোগ নষ্ট করা ঠিক নয়। কষ্ট হলেও বোম্বেতে গিয়ে থাকা সম্ভব। শেষ পর্যন্ত হেমন্ত মুখার্জি বোম্বে যেতে রাজি হন, যদিও মনে কিছুটা দ্বিধা থেকেই যায়, কারণ তখন অজয় করের জিঘাংসা ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বাকি ছিল। গানগুলোর রেকর্ডিং শেষ হলেও শুটিং চলছিল। হেমেন গুপ্ত আশ্বাস দেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সময় ছুটি নিয়ে কলকাতায় এসে কাজ শেষ করা যাবে। সেই যুক্তি হেমন্ত মুখার্জির মনে ধরেছিল। এরপর বোম্বে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ফিল্মিস্তানে তিনি স্থায়ী মিউজিক ডিরেক্টর হিসেবে যোগ দেন। মাসিক বেতনের চাকরি, অফিসের মতো নিয়মিত 10টা 5টা হাজিরা দিতে হয়। ফিল্মিস্তানের প্রাণপুরুষ ছিলেন শশধর মুখোপাধ্যায়। মালিক তুলারাম জালান হলেও সব চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন শশধর মুখার্জি। দৃঢ় ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনি। প্রথমে হেমেন গুপ্তের বাড়িতেই ওঠেন হেমন্ত মুখার্জি। নিজের থাকার ব্যবস্থা পাকা না হলে বেলা মুখার্জিকে বোম্বেতে আনা সম্ভব ছিল না। তখনও মনে মনে ভেবেছিলেন, আনন্দমঠ ছবির কাজ শেষ করেই কলকাতায় ফিরে যাবেন। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্যরকম। কলকাতা ছাড়ার আগে নিজের গানের স্কুল যাতে নির্বিঘ্নে চলে, সেই ব্যবস্থাও করে এসেছিলেন। দায়িত্ব দেওয়া হয়েছিল গুণী গায়ক শচীন গুপ্তকে। এদিকে জিঘাংসা ছবির শুটিং শেষ হতেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অজয়কর তাগাদা দিতে শুরু করেন। এই কাজ শেষ করেই আবার বোম্বে ফিরে আনন্দমঠ ছবির গানে মন দেওয়ার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যে শশধর মুখোপাধ্যায়ের কাছে কয়েকদিনের ছুটি চাওয়া হয়। ছুটি দিতে তিনি প্রথমে রাজি হননি। অনেক অনুরোধের পরে মাত্র 3 দিনের ছুটি মেলে। এত অল্প সময়ে একটি পূর্ণাঙ্গ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করা কার্যত অসম্ভব। অজয়কর এই কথা শুনে হতাশ হয়ে পড়েন। তবু আর উপায় ছিল না। কলকাতায় এসে দিন রাত পরিশ্রম করে জিঘাংসা ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক শেষ করলেন তিনি। সময় কম হলেও কাজের মান ছিল কিন্তু অসাধারণ। সুরকারের সঙ্গে সঙ্গীত শিল্পীরাও প্রাণপণে পরিশ্রম করেছিলেন। অজয়কর তখন সন্তুষ্ট হন। পরিচালনার পাশাপাশি ছবিটির প্রযোজক ও চিত্রগ্রাহকও ছিলেন অজয়কর নিজেই। এই কাজ শেষ করে হেমন্ত মুখার্জি আবার বোম্বে ফিরে যান। সেই সময় সারাদিন অফিসের কাজের পর সন্ধেবেলা বাড়ি ফিরলে একাকিত্ব তাকে গ্রাস করত। কলকাতার বন্ধু সমাজ, পরিবার, মা বাবা, ভাই বোনদের কথা তার মনে পড়ত। বেলা মুখার্জিও তখন কলকাতায়। সেই সময় তিনি মাঝে মাঝে অভিনেতা প্রদীপ কুমারের বাড়িতে গিয়ে গল্প করে কিছুটা মন হালকা করতেন। প্রদীপ কুমার ছিলেন এক সময়ের প্রথম সারির অভিনেতা।